হ্যাঁ, আজকের ক্লাসটা সেটাই রিপিটেশন করব আর একটু ইলাবোরেটলি বলবো। হ্যাঁ, তোমাদের ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভ পজিশন পড়াচ্ছিলাম। তোমাদের তোমরা ওই শীটটা নিশ্চয়ই একটু দেখেছো, পড়েছো একটু একটু করে। তো ফান্ডামেন্টাল পজিশনটা কি একটু বলতে পারবে যে ফান্ডামেন্টাল পজিশন যে আমরা পড়বো বা ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভ পজিশন কেন পড়বো এবং কি মানে এটা কি পারপাস কি এবং ফান্ডামেন্টাল পজিশন মানে এই জিনিসটা কি কেউ বলতে পারবে? পজিশনকে স্টেবিলাইজ মেনটেন করার জন্য হচ্ছে এরকম দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, পজিশন, হ্যাঁ সুন্দর বলছো। যেটা হচ্ছে কি আমরা যখন এক্সারসাইজ স্টার্ট করব তখন হচ্ছে একটা পজিশন মেনটেন করে ফার্স্টলি আমরা এক্সারসাইজ স্টার্ট করব, এটা একটা স্টার্টিং পজিশন। ধরো আমরা কোনো একটা এক্সারসাইজ স্টার্ট করব, পেশেন্টকে কি আমি সিটিং পজিশনে করব না লাইং পজিশনে করব, না আমি না ধরো পেশেন্টের কন্ডিশন ভেদে আমি তাকে সেই পজিশনটা যেটা পেশেন্টের জন্য পারফেক্ট এবং ইজি হবে, কমফোর্টেবল পজিশনে হবে, তাকে আমি সেই পজিশন নিয়ে তাকে কিন্তু এক্সারসাইজ স্টার্ট করব। ঠিক আছে? এখন ধরো একটা স্ট্রোক পেশেন্ট আসলো, তাহলে আমি কি ফার্স্টলি কি করব, তাকে অবজার্ভ, চেক, মাসেল পাওয়ার টেস্ট সবকিছু করে আমি চিন্তা করব যে তাকে কি সিটিং পজিশনে এক্সারসাইজ স্টার্ট করা যাবে না তাকে লাইং পজিশন নিয়ে এক্সারসাইজ করলে তার জন্য বেটার হবে। সেটা আমি ফার্স্টলি আগে চিন্তা করব যে আসলে তার জন্য পেশেন্টের জন্য কমফোর্টেবল এবং ইজি অ্যাক্সেসিবল এবং পারফেক্টলি এক্সারসাইজ করানো যায় সেজন্য কিন্তু আমরা এই পজিশন গুলোকে সিলেক্ট করি। ফান্ডামেন্টাল পজিশন হচ্ছে পাঁচটা পজিশন, পাঁচটা পজিশনের নাম কেউ বলতে পারবে? রাবেয়া জি কি বলতে পারবে? হ্যাঁ, রোমানা পারতেছে আমি ম্যাম, জানি। সিটিং পজিশন, লেইং পজিশন, লাইং, হ্যাঙ্গিং আর হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং। হ্যাঁ, মানে এই পাঁচটা পজিশন বেসিক, এই পাঁচটা পজিশন। আর ডিরাইভ পজিশনটা হলো এই পাঁচটা পজিশন থেকে যখন চেঞ্জ করে, ধরো আমরা আপার লিম্বটা কিছুটা চেঞ্জ করে যখন আমি এই এক্সারসাইজটা স্টার্ট করলাম বা লোয়ার লিম্বের কিছু পজিশন চেঞ্জ করে আমি এক্সারসাইজটা স্টার্ট করলাম বা ট্রাঙ্কের কিছু চেঞ্জ করে আমি এক্সারসাইজ স্টার্ট করলাম, সেটা হচ্ছে ডিরাইভ পজিশন। মানে এই ফান্ডামেন্টাল পজিশন থেকে কিছুটা চেঞ্জ করে যখন আমি এক্সারসাইজ স্টার্ট করবো সেটা হচ্ছে ডিরাইভ পজিশন। হ্যাঁ, এই ফান্ডামেন্টাল পজিশন গুলো কেন আমাদের এই পজিশন গুলো জানতে হবে, কারণ এই সময় আমার সিটিং পজিশনে বসে আমি যদি এক্সারসাইজ করি তাহলে আমার কোন কম্পার্টমেন্টের মাসেল গুলো বেশি কাজ করবে, বেশি অ্যাক্টিভ থাকবে। আমি যখন লাইং পজিশনে এক্সারসাইজ করব তখন আমার আদার্স কোন মাসেল গুলো ইনঅ্যাক্টিভ থাকবে, কোন মাসেল গুলো অ্যাক্টিভ থাকবে, সেটা কিন্তু আমি মানে দেখে বুঝে আমি পেশেন্টকে সেটা আমি স্টার্ট করব। আবার ধরো হ্যাঙ্গিং, তোমাদের মাথায় আসতে পারে যে হ্যাঙ্গিং কেন, এটা হ্যাঙ্গিং কেন? এটা হচ্ছে ধরো কোনো আমরা যে শুধু পেশেন্টদেরকেই ট্রিটমেন্ট দিয়ে এক্সারসাইজ করাবো তা না, আমরা তো অনেক স্পোর্টসম্যানদের ফিটনেস এক্সারসাইজ করাই, ওয়ার্ম আপ করাই, কুল ডাউন করাই, বা এটা একটা পজিশন, এই পজিশনে অনেক সময় অ্যাথলেট, জিমনেস্ট মানে যারা জিমনেস্ট আছে তাদেরকেও বিভিন্ন ধরনের এক্সারসাইজ পারফরমেন্স করানো হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই পজিশনটাকে একটা অনেক সময় সিলেক্ট করা হয়। ঠিক আছে? এখন দেখো, ম্যাম বলো। বলছিলাম ম্যাম যে ট্রাঙ্কের এরিয়া কতটুকু ম্যাম, মানে কোন জায়গাটা আমাদের ট্রাঙ্ক কতটুকু এরিয়া জুড়ে ট্রাঙ্ক ট্রাঙ্কটা আমাদের আছে? ট্রাঙ্ক আমাদের বলা হয় কোথাও সার্ভাইকেল এর পরে থেকে, যেমন থোরাসিক লেভেল থেকে আমাদের জাস্ট লাম্বার লেভেল পর্যন্ত, যেটা সেটা হচ্ছে আমাদের ট্রাঙ্কের এই মুভমেন্ট বলা হয়। যেমন আমরা চেস্টটাকে যদি সামনের দিকে নেই তাহলে আমাদের ট্রাঙ্কটাকে ব্যান্ড করা হলো, পিছনের দিকে নিলে পিছন দিকে এক্সটেন্ড করা হলো, সাইড ব্যান্ডিং করা হলো, এরকম নাম দেওয়া হয়। যে ট্রাঙ্কের পোর্শনটা হচ্ছে কি, যেটা চেস্টের পোর্শন বলা হয়, ট্রাঙ্কের পোর্শন বলা হয় যেটা হচ্ছে কি সার্ভাইকেল। তোমরা তো জানো যে নেকের এরিয়াটা হচ্ছে সার্ভাইকেল। হ্যাঁ, নেকের পোর্শনটা হচ্ছে সার্ভাইকেল, যেটা নেকের এরিয়া। তার নিচ থেকে হচ্ছে থোরাসিক লেভেল 1 থেকে শুরু করে হচ্ছে লাম্বার 4-5 পর্যন্ত আমরা এই ট্রাঙ্কের পোর্শনটাকে ধরে থাকি। তোমরা তো ওই ভার্টিব্রা গুলো কি পড়েছো, যে ভার্টিব্রা আমাদের কয়টা ভার্টিব্রা আছে, আমাদের লাম্বারে কয়টা আছে, থোরাসিকে 12টা ভার্টিব্রা আছে, তারপরে সার্ভাইকেলে কয়টা আছে, 5টা, 7টা আছে। তো এইগুলো তোমরা নিশ্চয়ই পড়ছো, তাই না? পড়েছো এগুলো? ম্যাম ইন্টারমিডিয়েটই করেছিলাম ম্যাম, এখন হ্যাঁ, আবার রিভাইজ হচ্ছে। হ্যাঁ, এইগুলো আবার তোমাদেরকে ভালো করে পড়ানো হবে, কারণ এই নামগুলো শেখানো হবে। এবং এখানে ফোরামেন আছে, এখান থেকে নার্ভ রুট, কত পিয়ার নার্ভ রুট কোন জায়গায় সাপ্লাই দিচ্ছে সেটা আমাদের, তোমরা হয়তো মানে ইয়াতে এসএসসি তে পড়েছো যেটা ওই যে কয়টা ভার্টিব্রা আছে, কিন্তু ওখান থেকে যে নার্ভ যে সাপ্লাই দিচ্ছে আমাদের হোল বডিতে কিভাবে, সেটা তোমরা এখানে এই ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বে।
নার্ভ কোথায় সাপ্লাই দিচ্ছে, ধরো সার্ভাইকেলের এরিয়া থেকে যে নার্ভ গুলো বের হয়েছে সেগুলো আমাদের আপার লিম্বকে সাপ্লাই দিয়েছে। এখন ধরো তোমার আপার লিমে হাতের কোনো জায়গায় প্রবলেম, তোমার ফিঙ্গারে বা রিস্টে কোনো প্রবলেম, তাহলে কোথা থেকে প্রবলেমটা অ্যারাইজ হতে পারে তোমার নেক থেকে এই প্রবলেমটা তোমার ফিঙ্গারে প্রবলেম চলে আসছে। তোমার হয়তো কোনো পেশেন্ট তোমাকে বললো যে তোমার হাতের সমস্যা, তার হ্যান্ডের সমস্যা, তাহলে কোথায় তোমাকে যে হ্যান্ডে ট্রিটমেন্ট দিতে হবে তা কিন্তু না, তোমাকে কিন্তু নেকে ট্রিটমেন্ট দিতে হতে পারে। যে যদি ওইখানে কোনো কম্প্রেস হয়ে থাকে, নার্ভে কোনো কম্প্রেস হয়ে থাকে, তাহলে তোমাকে নেকে ট্রিটমেন্ট দিতে হবে। নেকে ট্রিটমেন্ট দিলে তার হ্যান্ডের মানে পেইন বা আদার্স কোনো কমপ্লিকেশন থাকলে এটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক ওদিকে ডাইভার্ট হয়ে গেলাম। কিছু বলবে আচ্ছা জি না ম্যাম। আচ্ছা, এখন ধরো ফান্ডামেন্টাল পজিশন, তো এই 5টা পজিশন আমাদেরকে জানতে হবে। এই 5টা পজিশন আমরা কোন কোন জয়েন্ট পজিশনটা কেমন থাকবে, তার মানে সিটিং পজিশনে তার জয়েন্ট পজিশন কেমন থাকবে, আর মানে এই পজিশন গুলোতে তার জয়েন্ট পজিশন কেমন থাকবে, এবং কোন কোন মাসেল গুলো কাজ করতেছে, কোন কম্পার্টমেন্টের মাসেল গুলো কাজ করতেছে। অনেক মাসেল আছে, তো অনেক মাসেলের নাম তোমরা আস্তে আস্তে শিখবা। যেমন আপার লিমের মাসেলের নামগুলো কি রোমানা শিখতেছো না তোমরা? আপার লিমের মাসেলের নাম কি শেখানো হচ্ছে? জি ম্যাম, মাসল ধরছে? অ্যানাটমি। হ্যাঁ হ্যাঁ, তো আপার লিমের মাসেলের নামগুলো শিখবা। ধরো বাইসেপস, ট্রাইসেপস, আরো অনেক কিছু, অনেক মাসেল আছে, এগুলো তোমরা ফ্লেক্সর গ্রুপের মাসেল কোনটা, এক্সটেনসর গ্রুপের মাসেল কোনটা, সেটা আলাদা আলাদা স্পেসিফিক করে তোমাদেরকে পড়ানো হবে। তো এত কিছু তোমাদের ওভাবে লিখতে হবে না এই ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশনের ক্ষেত্রে। জাস্ট তোমরা হচ্ছে যে কোন কম্পার্টমেন্টের মাসেল গুলো কাজ করতেছে, কারণ স্ট্যান্ডিং পজিশনে কি আমাদের হোল বডির মাসেলটা কাজ করে না? তো আমাদের হোল বডির মাসেলই তো স্ট্যান্ডিং পজিশনে কাজ করে। হ্যাঁ, আবার দেখবা যে এই মাসেল গুলো কখন বেশি অ্যাক্টিভ হয়, কখন কম হয়। আম, দেখো একটা পেশেন্ট যদি বা আমরা যদি আমাদের ফিটনেস লেভেল কম থাকে, তাহলে আমরা অল্পতে টায়ার্ড হয়ে যাই না? আবার আমাদের যখন ফিটনেস লেভেল অনেক ভালো থাকে, তখন দেখবা যে আমরা অনেক বেশি মানে কাজ করলেও টায়ার্ড হই না। মাসেলের পাওয়ার যখন ভালো থাকবে, তখন সে কিন্তু বেশি মানে অল্প মিনিমাল ইউজ করেই কিন্তু সেই সেই মানে পারফরমেন্সটা করতে পারবে, সেই এক্সারসাইজটা করতে পারবেন। ঠিক আছে, আজকে একটু আমি দেখাবো তোমাদেরকে, যে শীটটা দিয়েছি সেই শীটটা থেকে পড়লে হবে। আমি যেটা থেকে দেখাবো তোমাদের, সেখানে দেখো জাস্ট একটু বোঝানোর জন্য ছোট ছোট করে লিখা আর কি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখি তোমাদেরকে দেখাই একটু। এখন দেখো যে দেখতে পাচ্ছ তো ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভ, তোমরা স্লাইড দেখতে পাচ্ছ তো রোমানা? জি ম্যাম। আচ্ছা, দেখো হলো দেখো যে ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশনটা কি, এটা একটা স্টার্টিং পজিশন। এখানে কি লেখা আছে, ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশন আর ইউজুয়ালি ডিসক্রাইব অ্যাজ দ্য স্টার্টিং পজিশন ফ্রম হুইচ এক্সারসাইজ স্টার্ট। এখন তুমি ধরো কোনো পেশেন্ট আসলো, তুমি তাকে কোন পজিশনে নিয়ে এক্সারসাইজ করাবে, সেটার জন্য তুমি সেভাবে স্টার্ট করতে পারবে। 5 ফান্ডামেন্টাল পজিশন আছে, যেমন স্ট্যান্ডিং, নিলিং, সিটিং, লাইং, হ্যাঙ্গিং। আর এইগুলো হচ্ছে সিলেক্ট করা হয় কি পেশেন্টের রিকোয়ার অনুযায়ী, পেশেন্টের পজিশন মানে পেশেন্টের কমফোর্টেবল অনুযায়ী, তার কোন কোন পজিশনে বসে সে বা কোন পজিশন নিয়ে সে এক্সারসাইজ করলে তার জন্য সুইটেবল হবে, সেই অনুযায়ী কিন্তু এই পজিশন গুলোকে সিলেক্ট করা হয়। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ তো না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো যে এই ফান্ডামেন্টাল পজিশন কি ইউটিলাইজ সাপোর্ট এসেনশিয়াল ফর রিল্যাক্সেশন। এখন ধরো একটা পেশেন্টকে তুমি এক্সারসাইজ করাবা, আদার বডি, ধরো আপার লিম্ব করাচ্ছ, কিন্তু আদার বডিটা একটু রিল্যাক্স পজিশনে নিয়ে এক্সারসাইজ করালে তোমাদের জন্য বেটার হবে, তখন আমরা সেই পজিশনটাকে সিলেক্ট করব। ট্রেন ব্যালেন্সের জন্য ধরো আমি, তো এখন দেখো এই যে ফান্ডামেন্টাল পজিশন গুলো যে কিরকম পজিশন, কোন পজিশনে ধরো এক্সারসাইজ করতে গেলে বেটার পজিশন হয়, সেটা দেখানোর জন্য এই পজিশনের পিকচার তোমাদের আগে আমি দেখিয়েছিলাম। তো দেখো যেটা হচ্ছে কি বলেছিলাম, দ্য নিড টু স্টেবিলাইজ ওয়ান সেগমেন্ট অফ দ্য বডি টু পারমিট সেফ এন্ড ইফিসিয়েন্ট মুভমেন্ট। ধরো যে পজিশনে বসে এক্সারসাইজ করলে কি হবে, আহ, আহ, ভালো হবে, এক্সারসাইজটা ইজি হবে।
তো সেই পজিশনটাকে আমরা ইউজ করব। দ্য ইউজ অফ গ্র্যাভিটি ফর অ্যাসিস্ট্যান্স অর রেজিস্ট্যান্স। গ্র্যাভিটি তো জানো যে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, ধরো একটা গোলাকার গোলাকার বস্তু কি গোলকের মাঝখানে কেন্দ্রে থাকে না সেন্টার অফ গ্র্যাভিটি, সেরকম ধরো আমাদের বডির আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আমাদের বডির দেখা যাচ্ছে যে L4 থেকে S1 পর্যন্ত এই একটা জায়গায় অনেক সময় সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকে। এখন ধরো কোনো পেশেন্টকে তুমি এক্সারসাইজ করাবা, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় রেখে তোমার করালে বেটার হবে সেটা তুমি সিলেক্ট করে নিবা। বা অনেক সময় বেজ অফ সাপোর্ট বাড়াই, মানে অনেক সময় দাঁড়িয়ে স্ট্যান্ডিং পজিশনে যদি আমরা থাকি তাহলে বেজ অফ সাপোর্টটা কম হয়। আমরা যদি ওয়াইড স্ট্যান্ডিং এ থাকি, আমাদের পা দুটাকে একটু মানে এক্সটেন্ড করে যদি আমি ওয়াইডলি দাঁড়াই তাহলে আমার ব্যালেন্সটা একটু বেশি হবে। সেই অনুযায়ী যদি আমি এক্সারসাইজ করি সেই অনুযায়ী আমি চিন্তা করে নিব যে এই এক্সারসাইজটা এবার এই পজিশনে দাঁড়িয়ে করলে পেশেন্টের জন্য বেটার হবে। দ্য ইউজ অফ শর্ট লিভার আর্ম ভার্সাস এ লং লিভার আর্ম। অনেক সময় একটু কমফোর্টেবল একটা এক্সারসাইজ আমি যদি রিস্টের একটা এক্সারসাইজ করাই তাহলে কি হবে, আমি একটু শর্ট লিভারে আমি যদি একটা কিছুর উপর রেস্টে রেখে আমি যদি এক্সারসাইজটা করি তাহলে আমার মানে অন্য আদার্স বডির মাসেল গুলো রেস্টিং পজিশনে থাকবে, আমি রিস্টের এক্সারসাইজটা খুব ইজি ভাবে করতে পারবো। আমি ঝুলিয়ে বা হ্যাঙ্গিং ভাবে ওভাবে না করে আমি জাস্ট একটা রেস্টিং পজিশনে রেখেও কিন্তু এক্সারসাইজ করতে পারি সিটিং পজিশনে রেখে। এটা আমি চিন্তা করব পেশেন্টের কমফোর্টেবল, পেশেন্টের জন্য সুইটেবল, অ্যাক্টিভলি ভেবে তাকে আমি সেই এক্সারসাইজটা স্টার্ট করব। জাস্ট এটা বোঝানোর জন্য বারবারই একই কথা বলতেছি, ঠিক আছে? তোমরা এই ইয়াটা দেখেছো যে ফান্ডামেন্টাল পজিশনের যে 5টা পজিশন কেমন পজিশন গুলো তোমাদের মনে রাখার জন্য। নিলিং পজিশনটা জাস্ট এই পজিশন, নিলিং পজিশনটা দেখো বেশি কমফোর্টেবল পজিশন না। হ্যাঁ, হাঁটুর উপরে ভর করে দাঁড়ানো। অনেক সময় পেশেন্টদেরকে কি এভাবে দাঁড়া করানো হয়, এভাবে করানো হয় হাঁটুর উপরে। স্ট্রোক পেশেন্টদের যাদের লোয়ার লিমে ধরো আস্তে আস্তে লোয়ার পোর্শনে ড্যামেজ হয়ে গেছে তাদের আস্তে আস্তে স্ট্যাবিলিটিটা বাড়ানোর জন্য তাদের প্রথমে নিলিং পজিশনে করানো হয়, তারপর ধীরে ধীরে তাকে স্ট্যান্ডিং পজিশনে আনা হয়। তো এটা হচ্ছে নিলিং পজিশন। নিলিং পজিশন তোমরা নিশ্চয়ই সবাই জানো কোনটা নিলিং পজিশন। তোমাদেরকে স্ট্যান্ডিং পজিশনে কি ক্যারেক্টারিস্টিক কেমন হয় হচ্ছে বেজ অফ সাপোর্টটা খুবই স্মল হয় আর সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হাই থাকে। এগুলো পড়েছো, এগুলো তোমাদের বারবার পড়েছিলে যে জয়েন্ট পজিশন গুলো কেমন হবে? আফরোজা পড়েছিলে একটু বাসায়? জি ম্যাম। আচ্ছা, তো একটু একটু পড়তে হবে কারণ স্ট্যান্ডিং পজিশনটা প্রায় পরীক্ষায় আসে। স্ট্যান্ডিং পজিশন যেটা অ্যানাটমিক্যাল পজিশনের মতো, ধরো তোমার কেমন হবে, হিলটা কেমন হবে, নিটা কেমন হবে, হিপটা কেমন হবে, এই জিনিসগুলো তোমাদের একটু মানে মুখস্থ করতে হবে এবং লিখতে হবে। এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, এটা বারবার পড়তে হবে কারণ পরীক্ষার সময় এটা আসে, প্রায়ই আসে। মাসেল ওয়ার্ক, এখানে অনেকগুলো মাসেল, অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর আছে, অ্যাঙ্কেল ডরসি ফ্লেক্সর আছে। তোমরা একটু ইলাবোরেটলি যতটুকু পারো এই জিনিসগুলো পড়ে তোমরা লিখে দিবে। যেমন অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর কোন মাসেলটা, হচ্ছে কাফ মাসেল। এখন কাফ মাসেলের ডিটেলস তোমাকে ওরকম লিখতে হবে না, জাস্ট তুমি অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর মাসেল বললেই বোঝা যাবে যে এটা যে পিছনের কাফ মাসেলের গ্রুপ অফ মাসেল আছে সেই গ্রুপ অফ মাসেলটা কাজ করতেছে। অ্যাঙ্কেল ডরসি ফ্লেক্সর মাসেল, তারপরে নি এক্সটেন্সর মাসেল, তারপরে হিপ এক্সটেন্সর, এইভাবে লিখলেও হবে। The extensor of the lumbar spine, flexor of the lumbar spine, prevertebral neck muscle, flexor and extensor of atlanto-occipital joint, যেটা হেডকে ব্যালেন্সে রাখে। এটা ভালো করে পড়ে নিবে যে মানে স্ট্যান্ডিং পজিশনটা। তবে স্ট্যাবিলিটিটা কি, the all of the muscle group mentioned above stabilize the body to anterior posterior direction. In addition, there must be balance contraction of the lateral muscle to maintain equilibrium. মানে স্ট্যান্ডিং পজিশনটা অনেকটা ব্যালেন্সিং পজিশন এবং এটা সামনের দিকের অ্যান্টেরিয়র গ্রুপ অফ মাসেল এবং পোস্টেরিয়র গ্রুপ অফ মাসেল গুলো, সব মাসেল গুলো কাজ করে ইকুইলিব্রিয়াম ব্যালেন্স ঠিক রাখে। আছে যাদেরকে তাদেরকেই সাধারণত এই স্ট্যান্ডিং পজিশনে এক্সারসাইজটা করানো হয়। ইফেক্টিভ তোমাদেরকে পড়িয়েছিলাম আগে, নিলিং পজিশনটা পড়িয়েছিলাম। এটা কি একটা আনস্টেবল পজিশন থাকে, অনেক সময় পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, যা সাধারণত স্ট্যান্ডিং করানোর আগে নিলিং পজিশনটা প্র্যাকটিস করে তাকে স্ট্যান্ডিং পজিশনে মানে স্ট্যান্ডিং পজিশন করানো হয়। তারপরে ধরো জয়েন্ট পজিশন গুলো কেমন হবে, বডি সাপোর্টেড অন দ্য নি হুইচ মে বি টুগেদার অর স্লাইটলি অ্যাপার্ট,
আর বাকিগুলো নিচের গুলো সেমই একই। দ্য লোয়ার লেগ রেস্ট অন দ্য ফ্লোর উইথ দ্য ফিট প্ল্যান্টার ফ্লেক্স, দ্য হিপ আর এক্সটেন্ডেড, ওই জিনিসগুলো। দ্য পেলভিস ইজ ব্যালেন্স অন দ্য ফিমোরাল হেড, দ্য স্পাইন ইজ stretched to its maximum length, the vertex is thrust upward, the level is same and the eye look straight forward. বাকিটুকু মানে জাস্ট লোয়ার পোর্শনটা একটু রেস্টে থাকবে, বাকিটুকু জাস্ট স্ট্যান্ডিং পজিশনের মতোই। তোমরা এটা পড়ে ফেলবে। কি কি মাসেল গুলো কাজ করতেছে, শুধু লেগ মানে ফিটের মাসেল এবং ওই পোর্শনটুকু মাসেল কাজ করা ছাড়া সবগুলো মাসেলই কাজ করতেছে। যেমন প্ল্যান্টার ফ্লেক্সন, ডর্সি ফ্লেক্সরের মাসেল গুলো কাজ করা ছাড়া বাকি আদার স্ট্যান্ডিং পজিশনে যে মাসেল গুলো কাজ করে সেম সেই মাসেল গুলোই কাজ করবে। আর সিটিং পজিশন কি, এটা একটা কমফোর্টেবল পজিশন, নিউট্রাল আর ভেরি স্টেবল পজিশন। দ্য সেন্টার অফ গ্র্যাভিটি কি লো থাকে, near to the edge of the base of support, which is area between both the leg of the seat and the patient feet. এটা খুব স্ট্যাবিলাইজেশন পজিশন, বেশিরভাগই পেশেন্টদেরকে কমফোর্টেবল এবং জন্য অনেক সময় সিটিং পজিশনটাকে প্রেফার করা হয়। সিটিং পজিশন জয়েন্ট পজিশন গুলো কেমন থাকে, পজিশন ইজ টেকেন অন দ্য চেয়ার অর টুল, মানে অনেক সময় চেয়ারে বসানো হয় এক্সারসাইজ স্টার্ট করার জন্য। হিপ এন্ড নি ইজ ফ্লেক্স ইন রাইট অ্যাঙ্গেল, মানে কি একটা রাইট অ্যাঙ্গেল বলতে কি বুঝায়, যেমন হিপ আর নিটা কি হবে, একদম ফ্লেক্স পজিশনে থাকবে। হিপ দেখো সিটিং পজিশনে কি হয়, হিপটা একটু নিউট্রাল ফ্লেক্স পজিশন থাকে না, আর নিটা কি একটু ফ্লেক্স পজিশনে থাকে, নিউট্রাল মানে একদম সুন্দর। তারপর femur is parallel to the parallel and the feet rest on the floor. সিটিং পজিশনে ফিটটা কি থাকে, ফ্লোরে একদম রেস্টিং পজিশনে থাকে। পেলভিস ইজ অ্যান্টিরিয়র টিল, পেলভিস হচ্ছে সিটিং পজিশনে অ্যান্টিরিয়র টিল থাকে। পেলভিসটা হচ্ছে দুই ভাবে চেঞ্জ হয়, যেমন অ্যান্টিরিয়র টিল আছে, পোস্টেরিয়র টিল আছে। অ্যান্টিরিয়র টিল কি, যখন আমরা সিটিং পজিশনে থাকি আমাদের পেলভিকের এরিয়াটা সামনের দিকে চলে যায়। পেলভিক গার্ডেল তো তোমরা জানো, পেলভিকের এরিয়া তোমরা জানো, যেটা ওয়েস্ট বলা হয়, সেই এরিয়াটাকে পেলভিক গার্ডেল বলা হয়। এখানে অনেকগুলো বোন আছে, সেই পেলভিক এরিয়াটা আমরা সিটিং পজিশনে সাধারণত সামনের দিকে চলে যায়। হ্যাঁ, আর যখন স্ট্যান্ডিং হয় তখন পেলভিকের যে পোর্শনটা আছে সেটা একটু ব্যাকওয়ার্ডলি থাকে। তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো কোনটাকে অ্যান্টিরিয়র টিল বলা হয়, কোনটাকে পোস্টেরিয়র টিল বলা হয়। অ্যান্টিরিয়র টিলটা হচ্ছে কি সামনের দিকে পেলভিসটা একটু অ্যান্টিরিয়রলি থাকে, আর পোস্টেরিয়রটা হচ্ছে পিছনের দিকে একটু পিছনের দিকে ক্লাউজ ভাবে থাকে। The spine is stressed and maintain appropriate curvature to each region. The arm either hang loosely to the side or rest on the both thigh. অনেক সময় হাতটা মানে হ্যাঙ্গিং পজিশনে থাকতে পারে বা রেস্ট অফ দ্য থাই এর উপরে থাকতে পারে। এটা হচ্ছে সিটিং পজিশনের জয়েন্ট পজিশন। কি কি মাসেল ওয়ার্ক করবে, নো মাসেল ওয়ার্ক ফর হোল্ডিং দ্য লেগ, লেগের মাসেল তেমন কাজ করবে না এই ক্ষেত্রে। হিপ ফ্লেক্সর মাসেল কাজ করবে, মেইনটেইন রাইট অ্যাঙ্গেল ফ্লেকশন এন্ড প্রিভেন্ট দ্য টেন্ডেন্সি অফ স্লাম। যেমন হিপটা কি হিপ মাসেল যে অ্যাঙ্গেল মেইনটেইন রাইট অ্যাঙ্গেল ফ্লেকশন, হিপ মাসেলটা কি করবে, হিপ মাসেলটা বডিটাকে মানে স্লাম করার জন্য, মানে একটু স্লাউস যেন না হয় সেটাকে ঠিক করে রাখবে। এক্সটেনশন অফ দ্য স্পাইন, স্পাইনের মাসেল কাজ করবে। এক্সটেনশন অফ স্পাইন হচ্ছে কি, কোন মাসেল গুলো, মাসেল হচ্ছে ব্যাকের মাসেল গুলোকে হচ্ছে এক্সটেনশন গ্রুপ অফ স্পাইন মাসেল বলা হয়। এটাকে ট্রাঙ্কটাকে কি একদম স্ট্রেট এবং সুন্দর আপরাইট করে রাখবে। প্রিভার্টিব্রাল নেক মাসেল গুলো কাজ করবে, কন্ট্রোল এক্সেসিভ এক্সটেনশন অফ দ্য নেক, স্ট্রেটেন দ্য সার্ভাইকাল স্পাইন। ফ্লেক্সর এক্সটেনশন অফ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট ওয়ার্কিং রেসিপ্রোকালি টু ব্যালেন্স দ্য হেড, সেম জিনিসই এটা করবে। এটা হচ্ছে সিটিং পজিশনে। আর ইফেক্ট এন্ড ইউজ কি, অনেক সময় ইফেক্ট ইউজ আসে। এটা কি, সিটিং পজিশনটা অনেকটা কমফোর্টেবল, নিউট্রাল এন্ড স্টেবল পজিশন। সিটিং পজিশনে যে কোনো পেশেন্টই কিন্তু বসে সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারে। কমনলি ইউজ ফর দোজ ল্যাক অফ নেসেসারি স্ট্রেংথ, কন্ট্রোল দ্য মেইনটেইন মোর ডিফিকাল্ট পজিশন। যে পেশেন্ট ধরো স্ট্যান্ডিং পজিশনে পারফর্ম করতে পারবে না, ভালো করতে মানে সে টায়ার্ড ফিল করে বা তার লোয়ার লিম্বের মাসেল পাওয়ার কম আছে, তাকে আমরা সিটিং পজিশনে তাকে আমরা প্রেফার করব। ফর পেলভিক মোবিলিটি, পেলভিক মোবিলিটির জন্য অনেক সময় সিটিং পজিশনে বসে রেখে অনেক সময় পেলভিকের কিছু এক্সারসাইজ করানো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সিটিং পজিশনটাকে প্রেফার করব। তবে ইফেক্টিভ ফর দোজ হু হ্যাজ কন্ট্রাইন্ডিকেশন ইন নি এন্ড অ্যাঙ্কেল ওয়েট বেয়ারিং,
ধরো কোনো পেশেন্টের ফ্র্যাকচার আছে বা কোনো পেশেন্টের পায়ে ওয়েট বেয়ার করার জন্য পারফেক্ট না বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তাকে কন্ট্রা ইন্ডিকেশন মানে কি তো জানোই, যেটা করানো যাবে না, যাদেরকে নি এবং অ্যাঙ্কেল ওয়েট বেয়ার করানো যাবে না তাদের ক্ষেত্রে সিটিং পজিশনটা এক্সারসাইজটা পারফেক্ট। এখন এটা ওগুলো শেখানো হচ্ছে বেসিক ইনফরমেশন, যেটা হচ্ছে তুমি পরবর্তীতে তুমি নিজেই বুঝে ফেলবে এই পেশেন্টকে আমি কোন পজিশনে এক্সারসাইজ করলে পেশেন্টের জন্য কমফোর্টেবল হবে, স্ট্রেংথ বাড়বে, সেটা তুমি নিজেই সিলেক্ট করে নিতে পারবে। লাইং পজিশন কি এটা? ইট ইজ দ্য ইজিয়েস্ট অফ দ্য হোল পজিশন। এটা লাইং পজিশন কমফোর্টেবল বেশি পজিশন, খুব ইজিয়েস্ট রিল্যাক্সেশন পজিশন, হোল বডির সাপোর্ট উইথ ওয়াইড বেস অফ সাপোর্ট এন্ড লো সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। এটা বেস অফ সাপোর্টটা বেশি থাকে কারণ হোল বডিরই রিল্যাক্স পজিশনে থাকে। জয়েন্ট পজিশন কি হয়? সেম দ্য স্ট্যান্ডিং পজিশন বাট অন দ্য বেড, মানে স্ট্যান্ডিং পজিশনে যেরকম থাকবে জাস্ট লাইং পজিশনে সেরকমই থাকবে, কিন্তু এটা সে লাইং থাকবে বেডের মধ্যে। ইন দিস পজিশন দ্য বডি ইজ কমপ্লিটলি সাপোর্টেড। মাসেল ওয়ার্ক কি করে? যে মিনিমাল মাসেল আর ইনভলভ টু মেনটেন দিস পোস্টার, কারণ লাইং পজিশনে হোল বডির মাসেল গুলো রিল্যাক্স থাকে, বেশি মাসেল ওয়ার্ক করে না, সুতরাং মিনিমাল মাসেল গুলো ইনভলভ থাকে। নেক রোটেটর ওয়ার্ক রিসিপ্রোকালি টু স্টাবলিশ দ্য নেক। অনেক সময় নেকের মাসেলটা কাজ করে, কারণ নেক যদি মানে মাসেল গুলো ওয়ার্ক না করে তাহলে হয়তো নেকের পজিশনটা ঠিক থাকবে না, হয়তো সাইডলি রোটেটেড হয়ে যাবে, কাত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নেকের রোটেটর মাসেল গুলো কাজ করে। হিপ মিডিয়াল রোটেটর মাসেল কাজ করে, তুমি যদি একদম হিপের পজিশনটাকে ঠিক রাখাও। অনেক সময় শোয়ার পরে কি হয় আমাদের পায়ের ফুট দুটো কি আউটসাইডে চলে যায় না, সেটা যদি তুমি একদম স্ট্রেট সেভাবে রাখতে চাও তাহলে হিপের মাসেল গুলো, মিডিয়াল রোটেটর মাসেল গুলো অবশ্যই কাজ করতে হবে। Effective use কি? Most relaxed position for treatment of spinal deformity. স্পাইনাল ডিফর্মিটি যাদের, তাদের ক্ষেত্রে এই এই মানে লাইং পজিশনে এক্সারসাইজটা প্রেফার করা হয়। এখানে ইজি হয়, কমফোর্টেবল হয়। ইফেক্ট ফর দোজ হু আর সাফারিং ফ্রম রেসপিরেটরি কার্ডিয়াক প্রবলেম। এই রেসপিরেটরি কার্ডিয়াক প্রবলেম যাদের আছে, রেসপিরেটরি এক্সারসাইজ করানো হয় বা কার্ডিয়াক কিছু সিম্পল এক্সারসাইজ করানো হয়, তাদের ক্ষেত্রে কিন্তু লাইং পজিশনটাকে প্রেফার করা হয়। The patient who has low muscle tone after stroke, যে মাসেল কম আছে, মাসেল পাওয়ার কম আছে, তাদেরকে লাইন পজিশনে প্রেফার করা হয়। হ্যাঙ্গিং পজিশনটা কি কাদের জন্য? বডি সাপোর্ট বাই গ্রিপিং ওভার দ্য হরিজন্টাল বার। কিছু হরিজন্টাল বারে যদি সে গ্রিপিং করে রাখে, ফোরআর্ম প্রোনেটেড করে থাকবে অবশ্যই, শোল্ডার কি ফুল ফ্লেক্স এন্ড অ্যাপার্ট থাকবে, দ্য ট্রাঙ্ক এন্ড লেগ হ্যাং স্ট্রেট, নি টুগেদার এক্সটেনশন এন্ড মেনটেন ট্রাকশন। তারপরে অ্যাঙ্কেল কি হবে? টুগেদার এন্ড প্ল্যান্টার ফ্লেক্স থাকবে। এগুলো অনেক ইলাবোরেটলি যখন তোমরা প্রথম 2-3টা যেমন স্ট্যান্ডিং পজিশন, নিনিং পজিশন পড়বে, আদার পজিশন গুলো তোমরা ইজিলি শিখে নিতে পারবে, বেশি কঠিন মনে হবে না তখন। মাসেল ওয়ার্ক কি করবে? ফিঙ্গার ফ্লেক্সর মাসেল গুলো কাজ করবে। ওয়ার্ক স্ট্রং টু গ্রিপ দ্য বার, বারকে ধরার জন্য এটা স্ট্রংলি কাজ করবে। তারপরে ধরো রিস্ট মাসেল রাউন্ড দ্য রিস্ট ওয়ার্ক অ্যাজ এ সিনার্জিস্ট টু প্রিভেন্ট স্টেন অফ ফিঙ্গার জয়েন্ট। এলবো ফ্লেক্সর মাসেল কাজ করবে। শোল্ডার অ্যাবডাক্টর মাসেল কাজ করবে। পিভার্টিবাল নেক মাসেল কাজ করবে। দ্য ফ্লেক্সর অফ দ্য লাম্বার স্পাইন এন্ড এক্সটেন্সর অফ দ্য হিপ অ্যাবডাক্টর, নি এক্সটেন্সর, অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর। অনেকটা সেম জিনিসই বারবার রিপিটেশন আসতেছে, তোমরা প্রথম কয়েকটা শিখলেই তোমরা বাকিগুলো ইজি ভাবে পারবে। Effect and use for whom who have well muscle strength and balance, যার ভালো মাসেল স্ট্রেংথ ব্যালেন্স আছে, যারা জিমনেস্ট, যারা অন্যান্য ধরনের স্পোর্টস পারফর্ম করে, তাদের জন্য এই পজিশনটা পারফেক্ট। ইউজফুল ফর লিম্ব ট্রাকশনের জন্য ভালো। কন্ট্রাইন্ডিকেশন ফর দোজ হু হ্যাভ রেসপিরেটরি কার্ডিয়াক প্রবলেম। ঠিক আছে, এই যে 5টা পজিশন তোমরা জানলে যে সিটিং কি কি পজিশন হচ্ছে, 5টা পজিশনের মধ্যে হচ্ছে স্ট্যান্ডিং, নিলিং, লাইং, সিটিং, হ্যাঙ্গিং। এই পজিশন গুলোর নাম এবং জয়েন্ট পজিশন, ইফেক্ট, ইউজ তোমরা শিখে নিবে। আর ডিরাইভ পজিশনে দেখো, ডিরাইভ পজিশনে শুধু জাস্ট এই নামগুলো এখন আজকের জন্য পড়া দিলাম, যেটা হচ্ছে কি অল্টারেশন অফ আর্ম। ধরো স্ট্যান্ডিং পজিশনে অল্টারেশন অফ আর্ম করে তুমি কি কি পজিশন করতে পারো, যেমন উইং স্ট্যান্ডিং এ দাঁড়ানো যায়, হাত দুটো কি একদম মানে রিস্ট ইলিয়াক ক্রেস্টের এখানে সাপোর্ট দিয়ে যদি এভাবে দাঁড়ানো হয় সেটাকে উইং স্ট্যান্ডিং বলা হয়।
ব্যান্ড স্ট্যান্ডিং দেখো কিভাবে ডাম্বেল ইউজ করে ব্যান্ড স্ট্যান্ডিং এ দাঁড়ানো হয়েছে। রিচ স্ট্যান্ডিং কিরকম, যেমন হাত দুইটা একদম ফ্রন্টলি নিয়ে কিভাবে রিচ স্ট্যান্ডিং এ স্ট্যান্ডিং হয়েছে। তারপরে ধরো স্ট্রেচ স্ট্যান্ডিং কিভাবে, স্ট্রেচ স্ট্যান্ডিং তো তোমরা দেখতে পেয়েছো। ইয়ার্ড স্ট্যান্ডিং এর পজিশনটা কেমন, একদম হাত দুটো সামনে দিয়ে অ্যাবডাক্ট করে যদি দাঁড়ানো হয় সেই পজিশন রেখে মানে স্ট্যান্ডিংটা হচ্ছে ইয়ার্ড স্ট্যান্ডিং। এখন দেখো এই পজিশন গুলো কেন আমরা করব, ধরো রিচ স্ট্যান্ডিং, তোমরা রিচ স্ট্যান্ডিং তো সবাই দেখতে পেয়েছো তাই না, যে কিরকম হাত দুইটা ফ্রন্টে রেখে। ধরো সাইড ওয়াকিং বুঝো, যেমন সাইডলি যদি কোনো পেশেন্টকে বা তার ফিটনেস বাড়ানোর জন্য বা তার হাঁটার প্যাটার্ন বাড়ানোর জন্য, ধরো নর্মাল পার্সন তা ওই এত কিছু চিন্তা করার প্রয়োজন হয় না, কিভাবে স্টেপ ফেলবে, কিভাবে পায়ের পাতাটা কিভাবে দিবে, সেটার জন্য নর্মাল পার্সনের মানে প্রবলেম হয় না। কিন্তু ধরো একটা পেশেন্ট বা যার কোনো লোয়ার লিম্বে প্রবলেম আছে, তাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই যখন স্টেপ বাই স্টেপ ফেলানো হয় তখন কিন্তু তাদের খুব বেশি কনসাস হতে হয়, এবং কিভাবে পায়ের পাতাটা ফেললো, কিভাবে আম, করবে, সেটা প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে তাকে চিন্তা করতে হয়। ঠিক আছে, এখন দেখো রিচ স্ট্যান্ডিংটা কেমন, রিচ স্ট্যান্ডিং এ আম, দাঁড়িয়ে সে কিভাবে সাইড ওয়াকিং করতে পারবে, সেটা হচ্ছে হাত দুইটা দিলে তার ব্যালেন্সটা যখন বাড়বে তখন সে আস্তে আস্তে সাইড ওয়াকিং করতে পারবে। তোমরা কি মানে গেট সাইকেল পড়েছো কাইনেসোলজিতে? জি ম্যাম। জি ম্যাম। গেট সাইকেলে দেখেছো না যে আমরা প্রত্যেকটা স্টেপ কিরকম, আমরা যখন হাঁটি তখন আমরা কি চিন্তা করি, আমরা কি আগে হিল স্ট্রাইক করি, তারপর ফুট ফ্ল্যাট দেই, তারপর হচ্ছে হিল অফ করি বা মিড ড্রাইভ, এই জিনিসগুলো কি স্টেপ বাই স্টেপ দেই? এটা আমাদের চিন্তা করার প্রয়োজন হয় না, কারণ আমরা নর্মাল পার্সন, আমাদের মাসেল পাওয়ার ভালো, ফিটনেস লেভেল ভালো। কিন্তু এখন একটা পেশেন্টকে যখন তুমি এই ওয়াকিংটা শিখাবা, হ্যাঁ, তখন তো কিন্তু তোমাকে ফার্স্টলি কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তাকে স্ট্যান্ডিং পজিশনে নিতে হবে, ব্যালেন্স ঠিক করতে হবে, তারপর কি আস্তে আস্তে তার একটা লেগ প্রথমে সামনের দিকে দিয়ে হিল স্ট্রাইক করতে হবে, তারপরে ফুট ফ্ল্যাট করতে হবে তাকে, তারপর মিড স্ট্যান্ডে দিতে হবে, তারপর হিল অফ করতে হবে, তারপর টো অফ করতে হবে। এই যে এই প্রত্যেকটা ধাপ কিন্তু যে পেশেন্ট যার মাসেল পাওয়ার কম আছে, যখন তুমি তাকে রিএডুকেট করবে তখন প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে। ধরো নর্মাল পার্সনের এগুলো প্রয়োজন হয় না। যেমন রিচ স্ট্যান্ডিং কিভাবে তুমি যদি সাইড ওয়াকিং করাও, সাইড ভাবে তাকে ওয়াকিং করে তার ব্যালেন্সটা বাড়ানোর চেষ্টা করো, তখন তোমার দেখা যাবে বেস অফ সাপোর্ট বাড়ানোর জন্য, ব্যালেন্স বাড়ানোর জন্য তোমাকে রিচ স্ট্যান্ডিং করে দাঁড়াতে হবে। তো এই নামগুলো তোমাদের শিখতে হবে যে বাই অল্টারেশন অফ দ্য আর্ম করে কি কি স্ট্যান্ডিং পজিশন গুলো আছে, যেমন হচ্ছে উইং স্ট্যান্ডিং আছে, ব্যান্ড স্ট্যান্ডিং আছে, রিচ স্ট্যান্ডিং আছে, স্ট্রেচ স্ট্যান্ডিং আছে, ইয়ার্ড স্ট্যান্ডিং আছে। অনেক সময় পরীক্ষা আসে যে যে অল্টারেশন অফ আর্মের স্ট্যান্ডিং পজিশন গুলোর নাম লিখো, তখন তোমাদের এই নামগুলো লিখতে হবে। অনেক সময় ইফেক্ট ইউজ দেয়, যেমন উইং স্ট্যান্ডিং এর ইফেক্ট ইউজ কি, তাহলে তোমাকে লিখতে হবে যে উইং স্ট্যান্ডিং এর ইফেক্ট ইউজ কি, সেটা ওয়াকিং ফরওয়ার্ডলি ওয়াকিং এর ক্ষেত্রে পেশেন্টের জন্য ব্যালেন্সিং, অনেকটা ব্যালেন্স থাকে, বা স্ট্রেচ স্ট্যান্ডিং এর ইফেক্ট ইউজটা কি, তখন তুমি সেইভাবে ইফেক্ট ইউজ গুলো যেগুলো আছে সেখানে তোমাদেরকে মানে স্লোলি পড়াবো, তখন তোমরা ইজিলি ভাবে বুঝতে পারবে। ঠিক আছে, ম্যাম এই চিপটা আবার দিলে ভালো হতো, আমাদের আগের শীটে তো এরকম ভাবে পিকচার দেওয়া নেই। আচ্ছা এই শীটটা আমি একদম কমপ্লিট করে আমি প্রথমে আগের শীটটা যেটা দিয়েছিলাম সেই শীটটাতে অনেক লিখা, আমি ভাবলাম যে তোমরা এত লিখা দেখে অনেকে ভয় পেয়ে যাবা যে এত লিখা আমরা কিভাবে পড়বো। তো আমি চিন্তা করলাম যে ওখান থেকে কিছুটা পিকচার দিয়ে, যেহেতু আমি তোমাদের সামনাসামনি দেখাতে পারতেছি না, সেহেতু পিকচার গুলো দিয়ে তোমাদেরকে ওইগুলো অ্যাড করে দিয়ে স্লাইডের মতো বানিয়ে দিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, এটা আমি কমপ্লিট করে তোমাদেরকে শেষ করে ওই শীটের সেম জিনিস আমি এখানে এনেছি। ঠিক আছে, তারপরে আমি এটা শেষ করে তোমাদেরকে এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা। আর তোমরা একটু একটু করে পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে পড়ো, কারণ আমি জানি তোমরা যেহেতু বাসায় এবং বাসার পড়াশোনাটা একটু কমই হয়, তারপর হলো যে প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের কাছে নিউ। আমরা সামনাসামনি থাকলে যেভাবে মজা করে তোমাদেরকে পড়াতে পারতাম, সেটা হয়তো এই জুমে এভাবে পড়ানো গেলেও অত সুন্দরভাবে তো সামনাসামনি হয় না।
হ্যাঁ, তো তারপরে যতটুকু আমরা চেষ্টা করতেছি তোমরা এই জিনিসগুলো একটু একটু করে পড়ো। আমি বেশি প্রেশার দিচ্ছি না। আবার যখন তোমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তখন তোমাদেরকে আবার একটু একটু করে রিপিটিশন করব। যখন তোমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। আমি খুব দ্রুত আগায় যেতে পারবো। তোমরা যদি এখনই একটু একটু করে মানে এই স্লাইড গুলো পড়ো বা শীট যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো ভালো করে পড়ো। যখন সামনাসামনি তোমাদের পরিস্থিতি ভালো হলে ক্লাস নিতে পারবো তখন তোমরা ইজি ভাবে ক্যাচ করতে পারবে এবং দ্রুত মানে শেষ করতে পারবে। তোমরা যদি শেষ না করতে পারো তাহলে তোমাদের সেশন জট পড়বে, তোমরা পরীক্ষা ভালো করতে পারবে না। সেহেতু তোমরা বাসায় থেকেও একটু একটু করে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই পড়ালাম, বেশি পড়াচ্ছি না কারণ তোমরা বেশি দিলে তোমরা পড়বা না, বেশি তোমাদের মাথা ঘুরে যাবে যে এত পড়া। তোমরা একটু একটু করে পড়ো, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল পজিশনের যে পজিশন গুলো আছে এই পর্যন্ত পড়বা। ফান্ডামেন্টাল পজিশনের জয়েন্ট পজিশন এবং ইফেক্ট আর ইউজ এই পড়াটা আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? আফরোজা বুঝছো? জি ম্যাম। এই ফান্ডামেন্টাল পজিশনের জয়েন্ট পজিশন আর হচ্ছে ইফেক্ট ইউজ এইগুলো পড়বা, ঠিক আছে? ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করে দিলাম।